ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল 24-এর ঈদের স্পেশাল প্রোগ্রাম ভাইয়া হাউজিং প্রেজেন্টস ডিজিটাল স্টার পাওয়ার্ড বাই সল্টবে। কার্টুন একটি ছোট ছবি, কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকে বড় গল্প, সমাজের কথা, মানুষের হাসি আর কখনো তীব্র ব্যঙ্গ। আজ আমাদের সাথে এমন একজন ব্যক্তি রয়েছেন যিনি বাংলাদেশের জনপ্রিয় কার্টুনিস্ট, ইলাস্ট্রেটর এবং পাশাপাশি একজন অভিনেতা, মোর্শেদ মিশু। মোর্শেদ মিশু, আপনাকে স্বাগত জানাচ্ছি ঈদের এই বিশেষ আয়োজনে। আপনাকে পেয়ে আয়োজনটি মনে হচ্ছে পরিপূর্ণতা পেল, এবং পাশাপাশি আরো অনেক কিছুতে জানতে চাই আপনার কাছে, ঈদ কেমন কাটছে? ঈদ এখানে এসে তো ডেফিনেটলি ভালো লাগতেছে। হ্যাঁ, ঈদের টাইমে আমার বাসার মানুষজন টিভিতে আমাকে দেখতে পাবে, এটা একটা আনন্দের বিষয়। কারণ থাকে না যে ঈদের 5 দিন ব্যাপী 7 দিন ব্যাপী আয়োজন চলে, হ্যাঁ, এবং বাসার সবাই আয়োজন করে হচ্ছে গিয়ে ঈদের বিভিন্ন চ্যানেলের আয়োজন দেখে। হ্যাঁ, তো এবার আমার বকবক শুনবে তারা ঈদের মধ্যে, ব্যাপারটা একটা ভালো লাগতেছে। হ্যাঁ, আচ্ছা, বকবক কি বাসায় অন্য সবাই এমনিতে শুনে না? আমি আমার ফ্যামিলির সবার ছোট ছেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাসার ছোট ছেলেদের কথাবার্তা এমনিতে খুব একটা কেউ পাত্তা দেয় না। এবার একটু মনোযোগ দিয়ে শুনবে। এবারে এই সুযোগে যদি একটু শুনে আর কি। আচ্ছা, আমিরা একটু শুরু থেকে শুরু করতে চাই। এই যে ছবি আঁকাটা অনেকে প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে শুরু করে, অনেকে কিছু শেখে, বা অনেকেই আসলে জন্ম হলো তার কিছুদিন পরে দেখা যায় হাতে একটা কলম পেলেই আঁকা আঁকি শুরু করলো। আপনার কি শুরুটা এভাবে হয়েছিল? আমার আঁকা কি শুরুটা আসলে প্র্যাকটিক্যাল খাতা আঁকা হয়েছে, টু বি অনেস্ট। মানে যদি আমি বলি যে প্রফেশনালি আঁকা আঁকি যদি বলি, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল খাতা আঁকা। আমি স্কুল কলেজে যখন আমাদের সায়েন্সে তো বায়োলজি, তারপরে ফিজিক্স, কেমিস্ট্রির প্র্যাকটিক্যাল খাতা আঁকা লাগতো। হ্যাঁ, তো আমি যেহেতু আঁকা আঁকি টুকটাক ভালো পারতাম, আমার ফ্রেন্ডরা হচ্ছে গিয়ে আমাকে দিয়ে আঁকাই নিত। পার পেজ হচ্ছে 75 পয়সা করে আমি চার্জ করতাম এরকম ভাবে। আর ছোটবেলার কথা যদি বলি, ছোটবেলায় বেসিক্যালি আমার হাতে খড়ি হচ্ছে আমার মেজো ভাইয়ের হাত ধরে। হ্যাঁ, আমার মেজো ভাই হচ্ছে মাদ্রাসায় পড়তেন। তো মাদ্রাসায় পড়তে তার ভালো লাগতো না আর কি। বাসার থেকে জোর করে পাঠাইতো। তো সে আবার পালায় আসতো। হ্যাঁ, কখনো কখনো ছুটিতে যখন আসতো, সে হচ্ছে আমার জন্য উন্মাদ ম্যাগাজিন নিয়ে আসতো, কমিক্স নিয়ে আসতো। তো ভাইয়া আর আমি মিলে কমিক্স যখন পড়তাম, পড়ার পরে আবার একসঙ্গে বসে আঁকতে বসতাম আর কি। তো আমি আবার একটু ছিচকা দুনে ছিলাম ওই সময়। হ্যাঁ, যে কোনো কিছু ঠিকঠাক না পারলে আমি হ্যাঁ ভ্যাঁ ভ্যাঁ করে কান্নাকাটি শুরু করে দিতাম। তো এটা যখন পারতাম না, আউলাও ঝালাও করে হচ্ছে গিয়ে ছুঁড়ে ফেলাই দিতাম, তখন ভাইয়া ওগুলো আবার জড়ো করে আইনা আমার হাতে ধরে শিখাইতো আর কি। তো আমার কাছে প্রাতিষ্ঠানিক শিক্ষা বলতে না, অলওয়েজ আমরা বিল্ডিং অবকাঠামোগত প্রতিষ্ঠান বুঝি আর কি। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে কোনো শিল্পের যে কোনো মাধ্যম আসলে ওই যে কি বলে চারকোনা দেয়াল বা অবকাঠামোগত প্রতিষ্ঠানের মাধ্যমে আসলে আপনার শেখা সম্ভব না। অলওয়েজ রক্ত মাংসের মানুষ থেকে শেখা সম্ভব। হ্যাঁ, মানে গুরু থেকে শেখা সম্ভব। গুরুমুখী বিদ্যা হচ্ছে আমার কাছে লাগে যে শিল্পের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শুধু শিল্প না, আপনি যে কোনো মাধ্যমের দিকে তাকান না কেন, সেটা আপনি কি বলে বিজ্ঞানের কথাই বলেন, আর আর্টসের কথাই বলেন, সায়েন্সের কথাই বলেন, কমার্সের কথা বলেন, যেটাই কথা বলেন না কেন, আলটিমেটলি শেখায় তো। আপনি স্কুলে গেলেই তো আর ক্লাসে বসে থাকলে তো আর শিখতে পারবেন না, টিচার আর আসতে কেউ হবে। কি বাসায় বসে একাই হতে পারে, পরিপূর্ণতা পেতে পারে? এখন আমার কাছে মনে হয় যে কেউ একা না। হ্যাঁ, আপনার হাতে একটা ফোন আছে মানে হচ্ছে অপোজিটে আরেকটা মানুষ আছে যে আপনাকে শেখানোর জন্য রেডি। হ্যাঁ, সো সোশ্যাল মিডিয়া বলেন, এই যে ইউটিউব বলেন, এসব জায়গায় অলসো অনেক আর্টিস্টের নিজস্ব কোর্স আছে ওয়েবসাইটের থ্রুতে। হ্যাঁ, অনেক স্কুল আছে যে যারা হচ্ছে গিয়ে এডুকেশনের থ্রুতে হচ্ছে গিয়ে মানুষজনকে সকল বিষয়ে পড়ানোর ব্যাপার স্যাপার করছে। এখন তো আর ওই ব্যাপার না যে আপনার শুধু সায়েন্সের খালি সাবজেক্ট বেসড পড়াশোনাই হইতেছে, তা তো না। এখন প্রত্যেকটা স্কিলই এক একটা এইসব সাবজেক্ট। বিষয়ে বিস্তর আরো জানার চেষ্টা করবো আপনার কাছ থেকে, এবং আমাদের এই বিষয় নিয়ে আসলে আসলে আজকে আপনার সাথে কথা। ছোটবেলায় কি আসলে কোনো ভেবেছিলেন যে আপনি কার্টুনিস্ট হবেন? না, আমার ড্রিম ছিল মিলিটারি জয়েন করার। হ্যাঁ, আই ওয়ান্টেড টু বি আ প্রাউড আর্মি অর এয়ারফোর্স অফিসার। হ্যাঁ, আমার পাইলট হওয়ার খুব ইচ্ছা ছিল। আমি এয়ারফোর্সেও ট্রাই করছি, দেন এয়ারফোর্সে যখন হয় নাই, তারপরে আর্মিতে ট্রাই করছি। দুইবারই আসলে আমি রিজেক্টেড হয়েছিলাম। হ্যাঁ, রেড কার্ড নিয়ে ফেরত এসেছি। তো ওই রেড কার্ড আমার জীবনে একটা বড় শিক্ষা ছিল আর কি। হ্যাঁ, অল্প বয়সে রিজেক্টেড হয়ে যাওয়া অনেক ভালো জিনিস। হ্যাঁ, নতুন অনেক কিছু শেখার সুযোগ থাকে তখন। সো আমার যে স্বপ্নটা ছিল, এটা আসলে আমার এইচএসসি পাস করার সঙ্গে সঙ্গে মোটামুটি ভেঙে গেছিল আর কি। আচ্ছা, তো তারপরে আর আসলে আমার থাকে না যে ছোটবেলা থেকে দেখছি একটা স্বপ্ন, ওইটা
অনেক সময় হয় কি যে কারণে আমার কাছে আমি বলি যে ছোটবেলায় স্বপ্ন ভঙ্গ হওয়াটা বেটার। কারণ আপনি যখন একটা সাবজেক্ট নিয়ে পড়বেন, অনার্স মাস্টার্স কমপ্লিট করবেন, তারপরে গিয়েও যদি ড্রিম ফুলফিল না হয়, তখন এটা নতুন করে শুরু করার ব্যাপারে অনেক সময় অনেক পিছিয়ে যায় বা ওই মোটিভেশনটা পায় না। সো ওই জায়গা থেকে আমি বলবো যে আই কনসিডার মাইসেলফ লাকি যে আমি মানে ড্রিম দেখছিলাম হচ্ছে মিলিটারি জয়েন করার, রিজেক্টেড হয়েছি। ইচ্ছা ছিল যে দেশের লেগা কিছু কর্মু, টু সার্ভ মাই নেশন, গুলি খায় মরে যাবো টাইপ একটা বিষয়। আম্মাও খুশি, উপরে গিয়া যায় ডাইরেক্ট জান্নাত। শহীদদের তো হচ্ছে গিয়ে, সো ওই ব্যাপার স্যাপার ছিল। যাই হোক, আল্লাহ ওইটা কবুল করে নাই, কিন্তু আমার যে নিয়তটা ছিল যে টু সার্ভ মাই নেশন, টু সার্ভ মাই মাদারল্যান্ড অ্যান্ড গুলি খাওয়ার যে নিয়ত করছিলাম, আল্লাহ ওই গুলি খাওয়ার নিয়ত কবুল করে ফেলছিল। হ্যাঁ, তো আমি জুলাইতে 4 জুলাই হচ্ছে গিয়ে মানে 35 জুলাই 4 আগস্ট আমি হচ্ছে গিয়ে ধানমন্ডি 2 নম্বরে গুলি খাইছিলাম। দেশের জন্য আসলে আপনার গুলি খাওয়ার দোয়াটা কবুল হয়ে গেল। হ্যাঁ, আল্লাহ কবুল করছে। এবং ওই যেহেতু আল্লাহ নিজের কাছে নিয়ে যায় নাই, তার মানে আই বিলিভ যে আমার এখন অনেক কিছু দেওয়ার বাকি আছে। জেনজি যারা, তারা কিন্তু আপনাকে অনেক বেশি পছন্দ করে এবং আপনার বেশিরভাগ ফলোয়ার ছিল তারাই। তাদের জন্য ভবিষ্যতে কি কি করার প্ল্যান রয়েছে আপনার? আমি আসলে মনে করি না যে ওই সবাই পছন্দ করে ব্যাপারটা আমি অমনি করে দেখি না আর কি। আমার কাছে পছন্দ অপছন্দ দুই বিষয়টাই ম্যাটার করে। হ্যাঁ, সাপোজ আমি তো মূলত পলিটিক্যাল কার্টুন আঁকি। পলিটিক্যাল কার্টুনের ক্ষেত্রে আমি আমার গুরু যে উন্মাদ থেকে, আহসান হাবিব স্যার থেকে অলওয়েজ শিখছি, এবং সিনিয়র যারা আছেন আমার ওনাদের কাছ থেকে শিখছি যে পলিটিক্যাল কার্টুনের ক্ষেত্রে ইটস ভেরি ইম্পর্টেন্ট যে নিউট্রাল একটা গ্রাউন্ড রেখা করা। কোন একটা সিচুয়েশন হইলে নিজের কোন দল বা কোন পক্ষরে পছন্দ ওই জিনিসটাকে পাশে রাখা, ইট ইজ ইম্পর্টেন্ট যে সিচুয়েশন ঘটে ওই সিচুয়েশনের উপর বেস করে আঁকা। সেই ক্ষেত্রে যার গায়ে কাদাটা পড়ুক না কেন আসলে, কাদার বিষয় না, যেই অরিজিনাল ফ্যাক্ট ওইটা আমি স্যাটারের থ্রুতে আসলে দেখানোর ট্রাই করি। অনেক সময় আছে না যে এমন একটা কবিতা লিখেছি বা এমন একটা ছবি এঁকেছি যে কারো গায়ে জ্বলনি লেগে গেল, আপনার ছবি দেখে বা আপনার কার্টুন দেখে অনেকের গায়ে জ্বলনি ধরে যায় বা হ্যাঁ, আমি ওই যে বললাম তো, আমি তো আসলে এখন পর্যন্ত এমন কোনো ট্যাগ নাই যেটা আমি খাইনি আর কি। তো আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির, ছাত্রলীগ, ছাত্রদল, হ্যাঁ, এমনকি আমি হচ্ছে কি আমাকে এরকমও শুনছি আমি আমেরিকার দালাল, আমি ভারতের দালাল, আমি পাকিস্তানেরও দালাল, আমি কোনো একটি পক্ষ নেন নাই দেখে কিন্তু আসলে। হ্যাঁ, সো সবাই যেহেতু গাল লাইতে পারতেছে, সো আমার কাছে মনে হয় যে আমি আমার গ্রাউন্ডে ঠিক আছে কিনা জানি না, এটা টাইম উইল সে, নিরপেক্ষ আছে। আমি আমার জায়গা থেকে আমার যেটা ভয়েস সেটা দেই। সো ওই যে এক্সপ্রেশনটা সবাই এসে আমার প্ল্যাটফর্ম বা আমার পেজে এসে যে ওনারা ঝাড়তে পারেন, এই ব্যাপারটাও আমি এনজয় করি আর কি। সো এই জেনজি বলবো না বা তার প্রিভিয়াস জেনারেশনে বলবো না, তার সামনের জেনারেশন বলবো না, আমার কথা হচ্ছে যে যারাই দেখে তারা তাদের ওপিনিয়ন দেয় এবং তাতে কি বলবো মানে যেটা আসলে রাইটফুল আপনি সেই পক্ষটাতেই থাকেন আসলে। আমার কাছে মানে মেন কথা হচ্ছে যেটা রাইট মনে হয়েছে, যেটা দেশের জন্য আমার যেটা রাইট মনে হয়েছে। রাইটার আবার একটা অদ্ভুত বিষয় আছে, হচ্ছে এটা রাইট এন্ড রং আসলে টাইম ডিসাইড করে। হ্যাঁ, সো আমার ওই সময়ের সাপেক্ষে যে জিনিসটা আমার কাছে মনে হয় আমি ওই জিনিসটাই আঁকার ট্রাই করি, বলার ট্রাই করি, লেখার ট্রাই করি বা স্টেটমেন্ট দেওয়ার ট্রাই করি। ওইটা এখন যার যেরকম ভালো লাগা খারাপ লাগার উপর বেস করে আমার একটা পরিচিতি হয়েছে। এখন আমার পছন্দের মানুষ যারা আমার পছন্দ করে তাদেরটাও আমার কাছে যেমন ম্যাটার করে, যারা আমার অপছন্দ করে তাদেরটাও আমার কাছে ম্যাটার করে, আবার সামটাইমস কারোটাই ম্যাটার করে না। এই সেক্টরে আসলেন, পরিবার থেকে কি আসলে কার্টুনিস্ট হওয়ার জন্য কি কোনো সমর্থন এসেছিল কিনা বা কোনো বাধা এসেছিল কিনা? ওই যে বললাম, আমি তো ড্রিম ছিল মিলিটারিতে যাওয়া। তো যখন আমি ফেইল্ড হইছি, আমার উপর থেকে সবার আশা ভরসা এমনিতেই শেষ হয়ে গেছিল। হ্যাঁ, যে আমার ছেলের এখন কি হবে আর আমার ভাইয়ের এখন কি হবে। তো এখন যেহেতু মিলিটারি মানে তার যে ড্রিম ছিল এটা তার ফুলফিল করতে পারলো না, এখন সামনে গিয়ে ভার্সিটি গিয়ে কি করবে আর কি। তো আমি ভর্তি হয়েছিলাম হচ্ছে ইউল্যাবে, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ। আর ইন দ্য মিন টাইম আমার উন্মাদের যাতায়াত শুরু হয় ওই সমসাময়িক সময় আর কি। হ্যাঁ, 2011-12 দিকে আর কি। তো আমার বাসায় তারা ইনিশিয়ালি খুবই খুশি ছিল যে উন্মাদ, যেহেতু আহসান হাবিব ওইটার সম্পাদক, হ্যাঁ, সবারই পরিচিত মুখ আহসান হাবিব। আমার বাসার মানুষজন আমরা সবাই হচ্ছে কি ওনার 3 ভাইয়ের বই পড়ে আসলে বড় হয়েছি টেকনিক্যালি। আমি বই পড়া শিখছি হুমায়ুন আহমেদের বই পড়া। হ্যাঁ,
মানে উনি আমাদেরকে বই পড়তে শিখাইছেন, সাহিত্য কি বলে চর্চা করতে শিখাইছেন। হ্যাঁ, দেন জাফর ইকবাল স্যার এন্ড আহসান হাবিব, সো 3 ভাইয়ের বই পড়েই আমরা বড় হয়েছি। সো আহসান হাবিব ওনাদের সবার ছোট। সো আমাদের বাসার ছোট ছেলে আহসান হাবিব মানে ওই কি বলে হুমায়ুন আহমেদ, ফয়জুর রহমান পরিবারের ছোট ছেলের সাথে কাজ করে, এই ব্যাপারটা তাদের জন্য ডেফিনেটলি একটা গর্বের বিষয় ছিল। অলসো আম্মু বা আপু বা ভাইয়াদের মনে হচ্ছিল যে বোধহয় এর গতি হয়েছে কোনো, হ্যাঁ, যে আহসান হাবিব যেহেতু এত বড় মানুষের পাশে আছে, তো আশা করি যে খারাপ কিছু হবে না হয়তো বা, হ্যাঁ। তো ওই ব্যাপারটাই তাদের ইয়াতে ছিল, বাট ডেফিনেটলি টেনশনে তো ছিল। আর ভাই মিডল ক্লাস ফ্যামিলিতে না কেউ এরকম ভাবে শিল্প চর্চার ব্যাপার স্যাপার এখন পর্যন্ত এখনো আসলে ইয়া মেনে করে নিতে না। পারে আমার ফ্যামিলিতে আমি প্রথম যে হচ্ছে প্রফেশনালি শিল্পী বোধহয়, হ্যাঁ, মানে যে ফুললি নিজেকে কার্টুনিস্ট হিসেবে পরিচয় দিই। আমার মনে হয় আমার জেনেটিক্যালি ব্যাপারটা আম্মুর কাছ থেকে অবশ্যই আসছে। অবশ্যই হ্যাঁ, কোনো না কোনো আমার ভাবে আম্মু তো খুব এসেছে। ভালো কুশি কাটা করতে পারে, হ্যাঁ, শিল্প কিন্তু তারপরে আসলে সেলাই অনেক খুব জেনেটিক্যালি সুন্দর অনেক করতে কিছু পারে। নির্ভর করে শিল্পের উপরে, শিল্প অ্যাবসলিউটলি চর্চাটা। জেনেটিক্যালি এই ব্যাপারটা ডেফিনেটলি ডিসাইড করে। আপনার কার্টুনে প্রায়ই আসলে আমরা সামাজিক ব্যঙ্গ দেখতে পাই। এখন এটা কি কি মনে হয় আপনার কাছে একটা সচেতন সিদ্ধান্ত, নিজে থেকে কি এই সিদ্ধান্ত এসেছেন কিনা আপনি, যে আমি আসলে কার্টুনটা আঁকবো যেন কোনো একটা বার্তা দিতে পারি আমি সমাজকে? কার্টুন আমার কাছে সবসময় একটা ভাষা মনে হয়েছে, একটা শিল্পের মাধ্যমের চেয়েও বেশি মনে হয়েছে মোর দেন মোর লাইক আ ল্যাঙ্গুয়েজ দেন মিডিয়াম অফ আর্ট আর কি। হ্যাঁ, এটা এমন একটা ভাষা যেটা আসলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কেউ দেখুক না কেন, যদি না ওইখানে ডায়লগ টায়লগ লেখা না থাকলে, মানে কনসেপচুয়াল যে আর্টের ব্যাপারগুলো বা কনসেপ্ট ওয়াইজ যে ইয়াগুলো, ওই কাজগুলো আসলে একটা ল্যাঙ্গুয়েজের মতন কাজ করে। দেশের বাইরের থেকে যে ফ্রেঞ্চ পারুক বা না পারুক বা বাংলা পারুক বা না পারুক, সে আমার কার্টুন দেখলে কানেক্ট করতে পারে, রিলেট করতে পারে, বুঝতে পারে, হ্যাঁ। এবং এই ব্যাপারটা বুঝতে পারাটাই আমার কাছে মনে হয় যে কার্টুনের সবচেয়ে বড় সার্থকতা, হ্যাঁ, যে একটা ল্যাঙ্গুয়েজের মতন এটা ছড়ায় যেতেছে। সো আমরা যখন কোনো সচেতনতার বার্তা দেওয়ার চেষ্টা করি, আমরা কিন্তু অলওয়েজ ট্রাই করি হচ্ছে মুখে বলতে না, যে মাইকিং করার বিষয় আসে যে এখানে কেউ ময়লা ফেলবেন না, আমরা লিখে দেওয়ার ট্রাই করি এখানে কেউ ময়লা ফেলবেন না। সো কার্টুনের ব্যাপার স্যাপারটাও আমার কাছে মনে হয় যে এটা একটা হয়তো বা, এবং এটা খুবই সহজে দৃষ্টি আকর্ষণ করে। এক্স্যাক্টলি, হ্যাঁ, এটা চোখে পড়ে মানুষের, মনে থাকে হ্যাঁ, মানুষের, মনে থাকে। হ্যাঁ, আমার এবং আমার মনে হয় ছেলে ছেলে থেকে বুড়ো মানে সব বয়সী মানুষ কানেক্ট করতে পারে এক্স্যাক্টলি ব্যাপারটাকে। এক্স্যাক্টলি সো সবাই কানেক্ট করতে পারে, সবাই ব্যাপারটা মনে রাখতে পারে। এবং রাখতে পারে। ধরেন একটা 20 পাতার বই বা একটা বড় আর্টিকেল, 1000-2000 শব্দের আর্টিকেলের উপর বেস করে যখন একটা কার্টুন আঁকা হয়, এটা সাপোজ আপনি যদি পলিটিক্যাল কার্টুন বা এডিটোরিয়াল কার্টুনের দিকে যদি তাকান, আমাদের যারা সিনিয়র যারা হচ্ছে পত্রিকায় আঁকেন, ওনারা যে কোনো একটা ইনসিডেন্টের উপর যখন কেউ সম্পাদকীয় লেখে, ওটার উপরে বেস করে একটা পলিটিক্যাল কার্টুন বা এডিটোরিয়াল কার্টুন আঁকা হয়। যে শিশির স্যার যেমন করে আঁকতেন, বা হুদা ভাই আঁকতেন, মেহেদি ভাই আঁকেন, তন্ময় ভাই আঁকতেন, হ্যাঁ। তো ওনাদের ওই কার্টুনটা কিন্তু একদম পুরো আর্টিকেলের মানে একদম কি বলে সারসংক্ষেপ বা সারমর্ম একদম সুন্দরভাবে কার্টুনে ফুটে উঠে। ওই 500-1000 শব্দের কার্টুন মানে লেখাটা কার্টুনে খুব ইজিলি পোর্ট্রেট হয়ে যায়, হ্যাঁ, এবং অডিয়েন্সও খুব সুন্দর কানেক্ট করতে পারে এটার সাথে। কানেক্ট করতে পারে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে প্রতিবাদের তো অনেক ভাষা আছে, কবিতা, গান এবং পাশাপাশি কার্টুনও। এই কার্টুন আঁকার ক্ষেত্রে মানে কার্টুন আঁকার পরে কখনো এরকম হচ্ছে কোনো হুমকি ধামকি পেয়েছেন, বা একটা সময় কিন্তু এরকম ছিল যে কার্টুন আঁকার প্রায় নিষিদ্ধই বলা যেত, এক প্রকার অঘোষিত নিষিদ্ধ তো ছিল, তো সেই সময়টা কেমন ছিল? ওই সময়টা আসলে আমি অন্তত মানে আমার এমনিতে একটু চ্যালেঞ্জ ভালো লাগে আসলে, আমি যেটা বুঝছি, হ্যাঁ, মানে রক্ত গরম হলে একটা সমস্যা, হ্যাঁ, হয়তো এটা বয়স হইতে হইতে আবার ঠিক হয়ে যাবে, কিন্তু যখনই একটা কিছু বারণ করা হয় আমার ওই জিনিসটা করতে খুব বেশি আগ বাড়ায় করতে ভালো লাগে, হ্যাঁ। আমার মনে হয় শুধু আপনার না, মানে এটা যে কারণে হ্যাঁ, হিউম্যান মানুষের, টেন্ডেন্সি হ্যাঁ, বলে, human tendency। বাট মানুষজন হয়তো এক্সপেরিয়েন্সের উপর বেস করে ওই জায়গায় চুজ করে বা ডিসাইড করে যাচ্ছে এই জায়গায় আমরা করব কি করব না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো আমি আমার কইরা ফেলাইতে ইচ্ছা করে, এবং টু সাম এক্সটেন্ট কইরা ফালানোর পরে আমি চিন্তা করে যাচ্ছে যা হবে হবে, ম্যাক্সিমাম গেলে আর কি হবে, মরেই যাব, হ্যাঁ। আর তার আগে আর কি হবে, ধরে ফেলবে বা টর্চার করবে বা এগুলো। এখন টর্চারের ব্যাপার স্যাপার এখনো জানি না কিরকম হয়, হ্যাঁ। ছোটবেলায় বড় ভাইয়ের হাত থেকেই মাইর খাইছি ম্যাক্সিমাম, ওইটাই আমার জীবনের সর্বোচ্চ টর্চার, হ্যাঁ। আর হুমকি ধামকির যে ব্যাপারটা সোশ্যাল মিডিয়ায় ধরেন ওই ওই সময়েও যা কমেন্ট পাইতাম এখনো ওই কমেন্টই পাই আর কি। ডাজন্ট ম্যাটার যে কোন সরকার আসছে বা কোন ইয়ে আসছে। আমার কাছে মনে হয় যে জনগণ যখন ওইখানে লেখে
তখন আসলে ওই যে কি বলে ফুড পান্ডার ডেলিভারি আসছে, নিচে নামেন, হ্যাঁ, বা নক 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 খোলেন ভাই আপনার ডেলিভারি আছে, বা এই টাইপের যেসব ইয়াগুলা, বা প্রচুর গালাগালি আসে, আবার ডেথ থ্রেটের ব্যাপার স্যাপারও আসে, হ্যাঁ, আসছে। কিন্তু ওই অথরিটির জায়গা থেকে একবার আমি এই জিনিসটা ফেস করছিলাম। একবার যেটা হয়েছিল, একবার না দুইবার। একবার হচ্ছে গিয়ে আম, আহ, মনে আছে কিনা আপনার, পহেলা বৈশাখে একবার ক্রাউডের মধ্যে একটি ঘটনা হ্যাঁ ঘটলো। লাঞ্ছনার শিকার হয়েছিল অনেকজন নারী। তো ওইটার প্রতিবাদে আমরা কার্টুনিস্টরা একটা প্রতিবাদী কার্টুন সহ মানববন্ধনের আয়োজন করছিলাম হচ্ছে টিএসসিতে, ওই রাজু ভাস্কর্যের নিচে। তো আমার বেশভূষা তো তখনও এরকমই ছিল, খালি তখন আরো একটু আলো ঝালা ছিলাম আর কি। তা আমি একটা কার্টুন আঁকছিলাম এরকম, যে বৈশাখী বোরখা, এরকম একটা কার্টুন, যেখানে হচ্ছে মানে লাল রঙের একটা বোরখা আঁকছি, এখানে একটু ডিজাইন আছে, একটু চোখ দেখা যাইতেছে, হাত দেখা যাইতেছে, সাইড থেকে স্টিল কমেন্ট আসতেছে যে এই বোরখায় হিন্দুয়ানি ডিজাইন, এই তোর চোখ দেখা যায়, এই হাত দেখা যায়, মানে এক্স্যাক্টলি যা ঘটে আর কি। মানে মানুষ যতই আসলে ঢাইকা রাখুক না কেন, যার আসলে ইন্টেনশন থাকে দোষ খোঁজার, বা যার ইন্টেনশন থাকে কুকর্ম করার, সে আসলে ওই স্কোপটা বাইর করেই নেয়। সবকিছু মিলিয়ে পরিপূর্ণ মানুষ হতে হলে আসলে কি কি গুণাবলী থাকতে হয় আপনার মনে হয়? কি কি গুণাবলী থাকতো, এই অনেস্টই তো আমার কাছে মনে হয়। হ্যাঁ, যদি আপনি 2 নাম্বার হন, অনেস্টলি 2 নাম্বার হওয়াটা জরুরি। হ্যাঁ, সো আমার কাছে লাগে যে অনেস্টি ইজ ইম্পর্টেন্ট যে কোনো ক্ষেত্রে। হ্যাঁ, আম, আর কি, আর হচ্ছে একজন মানুষ আসলে মানে আমরা যখন ভালো মানুষ বলি, তো ভালো মানুষের সংজ্ঞা আসলে কি? আমার কাছে লাগে হচ্ছে গিয়ে যে তার প্যারেন্টসকে রেসপেক্ট করে, এটা ভালো মানুষের একটা সংজ্ঞা। হ্যাঁ, যত খারাপ মানুষ হোক না কেন, যদি তার বাপ মায়ের সেবা করার বিষয়টা আসে, স্পেশালি মায়ের ব্যাপারটা যদি বলি আর কি, যে যদি এটা আসে তাহলে মনে হয় যে সে একটা ভালো মানুষ। হ্যাঁ, আমার কাছে খারাপ মানুষ তারাই মনে হয় যে হচ্ছে গিয়ে নিজের বাপ মায়ের হোক বা অন্য কারো বাপ মায়ের দুর্নাম করে, এই ব্যাপারটা আমার কাছে একটা খারাপ মানুষের লক্ষণ মনে আমি হয়। কিন্তু একটি মানে আপনাকে একজন ভালো মানুষ হিসেবে সংজ্ঞায়িত করতে পারি। একটি উদাহরণও রয়েছে আপনার জীবনে, যে আপনি গাজায় যে নিপীড়িত মানুষ যারা রয়েছেন তাদের জন্য একটি কনসার্ট হয়েছিল, আয়োজন করেছিলেন আপনি, এবং সেইখানে টাকা তুলেছিলেন তাদের জন্য, সেই মানুষদের জন্য। সেই ছোট্ট গল্পটা শুনতে চাই একটু। এটা আসলে এমনি করে আসলে ব্যাপারটা ভালো মানুষ ট্যাগ দিয়ে ফেলানোটা আসলে আমার কাছে মনে হয় না ভালো জিনিস। হ্যাঁ, কারণ যেটা আমরা করছি, আমি একলা করিনি আসলে, আমরা সবাই মিলে করছিলাম। এখানে আহমেদ হাসান সানি ভাই ছিলেন, ওইখানে দোলা আপু ছিলেন, ওইখানে মানে ধরেন এই যে রঞ্জন রাব্বানি ভাই ছিলেন, হ্যাঁ, এখানে আরো অসংখ্য আমাদের ডাক্তার জায়েদ ভাই ছিলেন, জায়েদ ইমতিয়াজ। হ্যাঁ, এবং আমি ডেফিনেটলি কতজনের নাম মিস করে ফেলছি। আমার বিউটিফুল একটা টিম ছিল এখানে, এবং মিউজিশিয়ানরা যারা প্রত্যেকে কিন্তু ফ্রিতে পারফর্ম করছিলেন এখানে। মানে আমাদের মনে হয় বাংলাদেশের ইতিহাসে দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য মেবি অনলি কনসার্ট রিসেন্ট টাইমের মধ্যে যেখানে প্রায় আমরা 22 থেকে 24টা ব্যান্ড বা মিউজিশিয়ানকে আমরা একটা স্টেজে নিয়ে আসছিলাম, একদিনেই পারফর্ম করছিলেন সবাই, এবং সবাই ফ্রিতে পারফর্ম করছিলেন, জাস্ট বিকজ অফ মানে এই ইস্যু, একটা গাজার ইস্যুর জন্য। মানে গাজাতে যেই ঘটনা ঘটতেছে, সহিংসতা ঘটতেছে, ওই সময় যেই টাইমের কথা বলতেছি, ওই সময় তখন একটা যুদ্ধবিরতির কথাবার্তা চলতেছিল। আমরা কনসার্টটা আয়োজন করছিলাম ক্রাউড ফান্ডিং এর থ্রুতেই, ব্যাপারটা যতখানি ক্রাউড ফান্ডিং করা যায় এটার চেষ্টা করতেছিলাম, এবং টাকাটা পাঠানোর ব্যবস্থাটা তখনও আমরা জানি না যে কিভাবে পাঠাবো। ওইটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, যে টাকা উঠানো তো একটা সহজ বিষয়। হ্যাঁ, মানে কোনো না কোনোভাবে মানে যেই অ্যামাউন্টটা উঠছে এটা আসলে খুবই সামান্য একটা অ্যামাউন্ট। টাকাটা আসলে যাদের দরকার তাদের হাতে পৌঁছানোটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো আমরা প্যালেস্টাইন এমবাসির সঙ্গে যোগাযোগ করছিলাম, তারা বলতেছিল যে টাকাটা গাজায় যাবে না, ওইটা ওয়েস্ট ব্যাংকে যাবে। সো আমরা যেহেতু টু গাজা ফ্রম ঢাকা করার মানে নাম দিছি টু গাজা ফ্রম ঢাকা, সো এটা গাজায় না গিয়ে যদি, এবং গাজাই সবচেয়ে বেশি সহিংসতার শিকার হইতেছিল। তো দেন আমরা হচ্ছে টার্কিশ এমবাসির সঙ্গে যোগাযোগ করে টার্কিশ রেড ক্রিসেন্ট, আমার একটা ওই যে একটা কানেকশন ছিল আঁকা আঁকির থ্রুতে, যে আঁকা আঁকি একটা বড় মাধ্যম, যে কারণে আমার লাগে যে এই আঁকা আঁকির কারণে আমার প্রচুর মানুষের সঙ্গে পরিচয় হওয়ার সুযোগ হয়েছে, যাদের সঙ্গে আমার হয়তো অন্য কোনো প্রফেশনে থাকলে আবার হয়তো বা দেখা হওয়ার সুযোগ হইতো না। তো মালয়েশিয়া একটা এক্সিবিশনের জন্য যেই কিউরেটর যিনি, তার সঙ্গে যোগাযোগ হয়েছিল যখন, ওনার নামটা আমি ভুলে গেছি, এটা একটা খুব স্যাড বিষয়। হ্যাঁ, যে সমস্যা নেই, আপনি হ্যাঁ আই এম রিয়েলি সরি। তো ওই আপু, উনি উনি কোন দেশে এটাও ভুলে গেছি। হ্যাঁ, বাট
ওনাকে যখন বলছিলাম যে আমি গাজায়, উনি আবার এরকম ফান্ড রেজ করতেছিলেন, প্রিভিয়াসলিও করছেন, টাকা পাঠাইছেন, তো ওনার কাছে রিচ আউট করার পরে উনি টার্কির ছিলেন, রাইট? আচ্ছা 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 আচ্ছা। উনি টার্কির ছিলেন, উনি টার্কিশ রেড ক্রিসেন্টের সঙ্গে আমাদের যোগাযোগ করায় দেন, হ্যাঁ। অ্যান্ড রেড ক্রিসেন্টের একদম ওই সময়ের একটা একজন রিজিয়নাল হেড হচ্ছে আমার সঙ্গে ডিরেক্ট ভিডিও কলে আলাপ হয়, হ্যাঁ। ওনাকে আমার ভাঙা ভাঙা ইংরেজিতে ভুল গ্রামারে ওনার সঙ্গে আমি কথা বলি, হ্যাঁ। ওনাকে জানাই যে আমরা খুবই সামান্য একটা অ্যামাউন্ট, প্রায় অ্যারাউন্ড 6.5-7 লাখ টাকার মতন আমরা একটা অ্যামাউন্ট রেডি করছি। এটা আর একটু বাড়তে পারতো যদি হচ্ছে গিয়ে ভেন্যু কর্তৃপক্ষ আমাদেরকে ভেন্যুটা ফ্রিতে দিত, হ্যাঁ, তাইলে আমরা হয়তো আরো কিছু এক্সট্রা আরো পাঠাইতে পারতাম। তো উনি শুনে বলছে যে উই নো দিস অ্যামাউন্ট ইজ ভেরি লিটল বাট নো অ্যামাউন্ট ইজ এভার, মানে থাকে না, সুন্দর করে বলছে যে কোনো অ্যামাউন্টই আসলে ছোট না, হ্যাঁ। এটা দিয়ে যার কাছেই পৌঁছাক না কেন সে অন্তত কিছু একটা পাবে। বাট ওনারাও আবার বলতেছিল যে বাট আমরা স্পেসিফিক্যালি আপনাদেরকে কিছু জানাইতে পারবো না যে এই টাকাটা আসলে কোন খাতে ব্যবহার হইতেছে। বাট এটা আমরা তখন জিজ্ঞেস করলাম যে এটা কি গাজায় পৌঁছাবে কিনা, ওই জাস্ট নিড টু নো যে এটা গাজার মানুষের কাছে পৌঁছাবে কিনা। তখন উনি বলছে হ্যাঁ, উই আর মেকিং শিওর যে ইট উইল গো টু গাজা থ্রু রাফা বর্ডার, হ্যাঁ। অ্যান্ড দেন আমরা বাংলাদেশ রেড ক্রিসেন্টের থ্রুতে টাকাটা টার্কিশ রেড ক্রিসেন্টে পাঠাই, এবং আমাদেরই পাঠানোর যে চ্যানেল ক্রিয়েট হয় ওই থ্রুতেই আসলে বাংলাদেশ রেড ক্রিসেন্টও তাদের এই যে প্যালেস্টাইনের জন্য ফান্ড রেজিংয়ের একটা অ্যাকাউন্ট ওপেন করে, এবং যাতে মানুষজন যে পাঠায় ওনারা এইখানে থ্রুতে টার্কিশ এম্বাসিতে টার্কিশ রেড ক্রিসেন্টে পাঠানোর ব্যবস্থা করে, এবং টার্কিশ রেড ক্রিসেন্ট যেহেতু সরাসরি এখানে কাজ করতেছে ওই থ্রুতে হচ্ছে গিয়ে আমরা টাকাটা পাঠাই। তারপরে তো এখন যেহেতু একটু যুদ্ধের ইয়াটা যদিও কমে আসে নাই, মানে নতুন আরেক যুদ্ধ শুরু হয়েছে, ওটা আসলে এক ধরনের আড়ালে পড়ে গিয়েছে, কিন্তু ওটা এখনো তো, হ্যাঁ, মানে এরকমই হয় আসলে। প্যালেস্টাইন ইস্যুটা আসলে সবসময় কোনো না কোনো কারণে আড়ালেই চলে যায়, হ্যাঁ। যতক্ষণ পর্যন্ত নতুন কোনো ছবি আসতেছে, যতক্ষণ পর্যন্ত নতুন কোনো ভিজুয়াল আসতেছে বা নতুন কোনো নিউজ আসতেছে, তার আগ পর্যন্ত মানে ওই জায়গার মানুষ মারা যাওয়াটা আমাদের কাছে হয়ে গেছে হচ্ছে আচ্ছা আরে মরছে, আচ্ছা ঠিক আছে, এরকম একটা বিষয় আর কি। মানে জিনিসটা কেমন জানি একটা ইয়া হয়ে গেছে আর কি আমাদের। মানে আপনি একজন তরুণ কার্টুনিস্ট, হ্যাঁ, কিন্তু এই এতটুকু জীবনে আপনি কিন্তু বেশ কয়েক জায়গায় আপনার কাজ করা হয়েছে। আপনি জনপ্রিয় রম্য ম্যাগাজিন উন্মাদের সহকারী সম্পাদক, সেখানকার কাজের অভিজ্ঞতা, পাশাপাশি আপনার জীবনে আপনি অনেকগুলো কাজ করেছেন, বিভিন্ন জায়গায় ফ্রিল্যান্সিংও করছেন, সব মিলিয়ে কি কি অভিজ্ঞতা হয়েছে এখন পর্যন্ত? আমি আমার জীবনে দুজন মানুষকে ইউজুয়ালি বলি, অ্যাকচুয়ালি তিনজন মানুষকে বলি হচ্ছে আমার গুরু বা বস হিসেবে বলি আর কি। আমাদের ওয়ান অ্যান্ড অনলি বস হচ্ছে গিয়ে, আলটিমেট বস হচ্ছে গিয়ে আহসান হাবিব, হ্যাঁ। আমার উন্মাদের যাত্রা আসলে শুরু হয় ওনার হাত ধরেই, হ্যাঁ। উন্মাদে যাই আসলে আমার কলেজ লাইফের বেস্ট ফ্রেন্ড নাহিয়ান, নাহিয়ান। আমরা তখন ওই যে ফেইল্ড গ্রুপ, কেউ ক্যারিয়ারে কি করব জানি না, তো অনেক কিছুই করার ট্রাই করতেছিলাম আমরা দুজন মিলে। ও আমাকে বলে চল উন্মাদে যাব, বসের একটা ইন্টারভিউ আনবো। সে তখন একটা পত্রিকায় এরকম লেখালেখি করে, ইন্টারভিউ আনবো, তুইও চল আমার সাথে। তো গেলাম, ওইখানে গিয়ে কথা প্রসঙ্গে তখন আমি আরো অনেক খুবই মানে শাই আর কি, শাই কিসিমের, কথাবার্তা বলতে পারি না এরকম, চোখের সামনে আসানাই বসে আছে। তো বললো যে বস, তখন স্যার বলতো আর কি, স্যার ও আমার বন্ধু মোর্শেদ, ও ছবি আঁকতে পারে। তো আমিও কিছু কাজটা দেখালাম, বসও স্বভাব সুলভ ভাবে যেটা সবাইকেই বলে, পরে গিয়ে বুঝছি আর কি, ও বাহ খুব সুন্দর, হ্যাঁ ভেরি গুড ভেরি গুড, তাহলে এক কাজ করে উন্মাদে আঁকো। তা আমি তো শুই না, খুবই থতমতো খেয়ে গেলাম যে আরে উন্মাদে আঁকতে বলতেছে। তো পরের সংখ্যা এরকম পেজ ভৈরা ভৈরা এরপর প্রতি মাসেই নিয়ে যেতাম। তো বস হচ্ছে দেখতেন এবং বলতেন হ্যাঁ পরের মাসে ছেপে দিব। তো আমি আবার পরের মাসে উন্মাদ খুলতাম, দেখতাম যে ছাপে নাই। দেন আসলে এটাতে আমি যেটা বুঝছি পরে গিয়ে আসলে 2012 সালের জুন মাসের 1 তারিখে একটা এক্সিবিশন হবে, তার আগে মার্চ এপ্রিল থেকে হচ্ছে আমাদের প্রিপারেশন শুরু হয়েছে। তো অফিসে গেছি কাজ নিয়ে, তখন বলছে রাখো এক্সিবিশন আসতেছে, এক্সিবিশনের জন্য কার্টুন রেডি করো। তো 3টা কার্টুন রেডি করছি, এর মধ্যে একটা কার্টুন বস আমার 5 বার আঁকাইছিলেন, মানে আইডিয়া পলিশ করাইতে 5 বার আঁকাইছিলেন। তো একটা কার্টুন আমি 5 বার আঁকছি, এবং লাস্টে যখন নিয়ে গেছি ওই সময় তো সাইকেল চালাইতাম, ব্যাগটা ওয়াটারপ্রুফ ছিল না, কার্টুন যেখানে রাখছিলাম কার্টুনের আবার তলার সাইডটা ভিজে গেছিল। বস আবার মানে বলছে যে না এটা আমি ঠিক করে ফেলবো। আমি ভাবছি এটা আর এক্সিবিশনে যাবে না, বাট যাওয়ার পরে দেখলাম যে এটা এক্সিবিশনে আছে, এবং বস এটা আবার নিজের হাতে ঠিক করছেন। অ্যান্ড দেন ধরেন প্রায় 3-4 বছর পরে গিয়ে আমি টের পাইছি যে ওই সময় আসলে আমার কাজগুলো উনি ছাপাইতো না কেন, এবং কেন এতদিন পর্যন্ত আসলে ওয়েট করছিলেন। কারণ উনি আসলে
যেহেতু উন্মাদের বয়স তো প্রায় 47-48 বছর হইতে চলতেছে আর কি উন্মাদের বয়স। সো ওনার এখানে বাংলাদেশের আমি বলবো যে বোধহয় 80% প্রফেশনাল কার্টুনিস্টই আসলে বের হয়েছে উন্মাদ থেকে, মানে প্রডিউস হয়েছে উন্মাদ থেকে। এবং সো উনি এরকম আরো অসংখ্য আছে যারা হচ্ছে কার্টুনিস্ট হিসেবে আসছিল কিন্তু পরে আর কন্টিনিউ করে নাই। তো বস এই জিনিসটা দেখে দেখে অভ্যস্ত যে প্রচুর পোলাপাইন আসতো, ছাপা হইতো, তারপরে গায়েব হয়ে যেত এবং অলওয়েজ বলে বেড়াইতে হচ্ছে কি উন্মাদের সে কার্টুনিস্ট, দেখতো, উন্মাদের কার্টুনিস্ট। দেখছিল যে আসলে আপনি কতটা লেগে আছেন এই তো আমার মধ্যে ওই কাজটার সাথে। ডিটারমিনেশনের জায়গাটা আছে নাকি ওইটা উনি আসলে হয়তোবা চেক করতে চাইছিলেন। এবং যখন আমার কাজ গেছে মানে এক্সিবিশনে গেছে, তার পরের মাস থেকে আসলে আমার কাজ উন্মাদে ছাপা হওয়া শুরু হয় এবং বস একদম হাতে ধরে তখন দেখা যাচ্ছে এই জায়গাগুলো ইমপ্রুভ করবা, এই জায়গাগুলো ঠিক আছে কিনা, ভুল আছে কিনা। দেন মেহেদি ভাইয়ের সাথে পরিচয় করায় দেওয়া, তন্ময় ভাইয়ের সাথে পরিচয় করায় দেওয়া, মিতু আপু, অনিক খান। হ্যাঁ, অনিক খান হচ্ছে ওয়ান অফ দ্য গাই যার কাছ থেকে আমি আসলে টু সাম এক্সটেন্ট পলিটিক্যাল অ্যাঙ্গেলগুলো আমি শিখছি। হ্যাঁ, অনিক ভাই হচ্ছে আমাদের চিনবেন অনিক খান, বিখ্যাত ছড়াকার। হ্যাঁ, ওয়ালিউল ইসলাম খান, যদিও উনি অনিক খান নামে পরিচিত। হ্যাঁ, উনি কখনই ওনার বাবার পরিচয় দিয়ে ইয়া না, কিন্তু ওই যে আমাদের নজরুল ইসলাম খান যিনি, হ্যাঁ, বিএনপির স্থায়ী কমিটির ওনার ছেলে, যেই পরিচয় উনি কখনোই দেন না আর কি। হ্যাঁ, বাট এই যে ছড়াকার অনিক খান উনি আমাকে মানে কি বলবো মানে ছোটবেলার থেকে মানে ওই সময় থেকে আসলে যখন দেখতে যাচ্ছে এই পোলার একটা আইছে, এরা আসলে পলিশ করানো সম্ভব। সো পলিটিক্যাল পলিশিং এ বলেন, আইডিয়া কিভাবে ক্রিয়েট করতে হয়, জেনারেট করতে হয়, ক্লায়েন্ট কিভাবে হ্যান্ডেল করতে হয় থেকে শুরু করে এরকম অসংখ্য বিষয় আমি ওনার কাছ থেকে শিখছি। ইনফ্যাক্ট আমার যে ওয়ান অফ দ্য সবচেয়ে পপুলার যেই সিরিজটা দি গ্লোবাল হ্যাপিনেস চ্যালেঞ্জ, এটা গ্লোবালি আসলে সারা ফেলাইছিল, আমি ফোর্বস 30 under 30 হয়েছি যেই কাজের কারণে, ওইটার যে নামটা গ্লোবাল হ্যাপিনেস চ্যালেঞ্জ এটা অনিক খানের ঠিক করে দেওয়া। দেন ওইখানে দুই লাইন ছড়া ছিল যে আমি শুধুই আঁকতে জানি, কষ্টগুলো ঢাকতে জানি, এটাও অনিক খানের লেখা। হ্যাঁ, সো কাজগুলো আমার যে কোনো কাজের সঙ্গে অনিক ভাই অলওয়েজ ইনভলভ থাকেন, তন্ময় ভাই অলওয়েজ আমাদের সাপোর্ট দেন, অলওয়েজ আমার মানে যে আঁকা আঁকি এই যে শেখার। গ্লোবাল হ্যাপিনেস চ্যালেঞ্জ কার্টুন সিরিজের মাধ্যমে যে আপনি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেলেন, ছোট্ট করে জানতে চাই এই অর্জনটা কি সবচেয়ে বড় অর্জন মনে হয় আপনার কাছে এখন পর্যন্ত? না, এটা সবচেয়ে বড় অর্জন আমার কাছে লাগে। টু বি অনেস্ট, আমি জীবনে কখনো কোনো মানে কোনো কিছু আমি ফার্স্ট হইনি কখনো। হ্যাঁ, আমি লাইফে প্রথমবারের মতন প্রথম হয়েছিলাম হচ্ছে 2018 সালে উন্মাদের 40 বছর পূর্তি উপলক্ষে যেই এক্সিবিশন হয়, ওইখানে আমার এই গ্লোবাল হ্যাপিনেস চ্যালেঞ্জটা প্রথম কোথাও এক্সিবিট হয়েছিল ওইখানে। তখন আমি 11টা শেষ করিনি আর কি, আমি 7টা বা 8টার মতন আঁকছিলাম, আঁকা মানে চলমান ছিল আর কি। তো বস আমার ওইটা গ্র্যান্ড একটা এক্সিবিশন করে আর কি, মানে উন্মাদের 40 বছর উপলক্ষে দৃক গ্যালারি তখনও ভাঙে নাই, দৃক গ্যালারি ছিল নতুনটাতে না পুরানটাতে, বিশাল বড় করে আমার এক একটা কার্টুন এইগুলো ছাপানো হয়, মানে এক্সিবিট করা হয়। এবং ওই এক্সিবিশনে আমি লাইফে প্রথমবার প্রথম হয়েছিলাম, মানে সেরা কার্টুনিস্ট হিসেবে প্রথম পুরস্কার পাইছিলাম। খুবই So, এইটা স্পেশাল আমার একটা। জন্য মানে ওই ফোর্বস বলেন আর গ্লোবাল রিকগনিশন বলেন, ওটার চেয়েও আমার জন্য, কারণ আমি না সবসময় একটু ইতস্তত বোধ করতাম হচ্ছে আমি আদৌ কার্টুনিস্ট হয়েছি কিনা, আদৌ কার্টুনিস্ট হিসেবে পরিচয় দিতে সেবারই পারবো আপনার কিনা। মনে হলো যে আসলে আপনি ওইবার আমার সত্যিকার- কাছে মনে হচ্ছে ফাইনালি আমি বোধহয়। আপনার অভিনয়ের জগতে আসার গল্পটা শুনতে চাই। অভিনয় জগতে আসার ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। আমার অভিনয় জগতে আসা হয়েছে হচ্ছে গিয়ে একটা স্ট্যাটাসে কমেন্ট করার মাধ্যমে। বাহ, বেসিক্যালি এই নুহাসের যে পেট কাটা শ, এইটার কাস্টিং এর জন্য ওই যে যে গল্পটাতে আমি কাজ করি আর কি, ওটা কাস্টিং এর জন্য হচ্ছে একটা বড় চুলের লম্বা ছেলে দরকার ছিল। তো তাদের টিমের অনেকেই হচ্ছে এরকম স্ট্যাটাস দিছিল। তো ওয়ান অফ দ্য প্রডিউসার ছিলেন হচ্ছে গিয়ে রিন্তু ভাই। তো রিন্তু ভাই একটা স্ট্যাটাস দিয়েছেন যে এরকম ভালো হাইটের বড় লম্বা চুলের ছেলে দরকার, আগ্রহীরা যাতে যোগাযোগ করে আর কি। তো আমি মানে কোনো কিছু চিন্তা না করে হচ্ছে গিয়ে লিখছি যে ভাই চুলও লম্বা আছে, আমিও লম্বা আছি, আর আম্মাও বলে হচ্ছে গিয়ে যে আমার চেহারা সুরত মাশাআল্লাহ খারাপ না আর কি। তো ওই কমেন্ট দেওয়ার পরে এরপরে আমি ভুলে গেছি, আমি হচ্ছে গিয়ে আমার অন্য একটা কাজ ছিল, কাজে ঢুকে গেছি। দেন অনেকগুলা দেখলাম যে আননোন নাম্বার থেকে কল আসা শুরু করছে। হ্যাঁ, দেন হচ্ছে কি আমাদের রাফায়েল ভাই ফোন দিছে। হ্যাঁ, হি ইজ অলসো ওয়ান অফ দ্য আনাদার কি বলে প্রডিউসার এন্ড ডিরেক্টর। তো রাফায়েল ভাই ফোন দেন, রাফায়েল ভাইয়ের ফোন তো আর মিস করা যায় না। তো রাফায়েল ভাইয়ের ফোন ধরার পরে বলে যাই তোরে প্রডিউসার টিম থেকে ফোন দিচ্ছে, তুই ধরিস না কেন? আমি বলছি কোন প্রডিউসার টিম থেকে আমাকে ফোন দিচ্ছে? বলে ফোন দিতেছে, তুই ধর। ধরার পরে আমার এরকম ডেট চাইলো, বললো যে ভাই নুহাসের এরকম একটা অ্যান্থোলজি সিরিজ চরকিতে আসবে, ওইটাতে নুহাস ভাই আপনার একটা
যে কি বলে জানি স্ক্রিন টেস্ট না জানি কি বলে, হ্যাঁ, তো এটা নিতে চাই, আপনি কি পারবেন নাকি? তো আমি তো খুব এক্সাইটেড, অবশ্যই, ওয়াই নট, হ্যাঁ। তো শুটিং এর যে টাইমটা পড়ছিল ওই টাইমটা আমার অন্য একটা প্রজেক্টও ছিল, তো আমি ওই প্রজেক্টও ক্যান্সেল করছিলাম, এই শুটিংটা মানে আরেকজনকে ওই কাজটা হ্যান্ড ওভার করে দিয়েছিলাম এখানে শুট করার জন্য আর কি। সো ওই পেট কাটার শোতে কাজ করার ব্যাপারটা, ওই স্ক্রিন টেস্ট হইলো আমার একটা, মানে নদী ছিল আমার কো আর্টিস্ট, আমি ওনাকে নায়িকা বলে ডাকি আর কি। তো ওই কো আর্টিস্টের সঙ্গে প্রথম যে স্ক্রিন টেস্ট হয়েছে, কেন জানি আমি জানি না কেন নুহাসের ভাল লাগছে আমার, আমি জানি না এটা অ্যাক্টিং বলে না কি বলে, বাট ব্যাপারটা ওর কাছে ন্যাচারাল মনে হয়েছে এবং মনে হয়েছে যে এই কি বলে রোলের জন্য বোধহয় আমি ঠিকঠাক করতে পারবো, এবং ওর গাইডেন্সে আসলে হয়েছে যা হয়েছে। সো ওইটার পরে দেখা গেছে এরপরে অগোচরা করা হয়েছে, এরপরে ইন্টার্নশিপ করা হয়েছে, এরপরে কাবাডিতে একটা ছিনতাইকারীর রোল করছিলাম আমি, এবং এখানে যারা ডিরেক্টর ছিলেন যেমন অগোচরা হচ্ছে সিদ্দিক ভাই, কি বলে ইন্টার্নশিপের হচ্ছে আমাদের রেজা ভাই, দেন হচ্ছে আমাদের কাবাডি হচ্ছে কি আমাদের রুবায়েত ভাইয়ের, হ্যাঁ। অভিনয়টা কি আপনার কাছে কার্টুনের মতো সহজ লেগেছে? আমার এখানে ধরেন ভালো হওয়া খারাপ হওয়া এটা কোনোটাই আমি আমার ক্রেডিট নেই না, ভালো হইলো এটা ডিরেক্টরের ক্রেডিট, খারাপ হইলো এটা ডিরেক্টরের ক্রেডিট। ওয়াই কারণ ওই যে বললাম যে আমি তো অ্যাক্টর না, হ্যাঁ। সো আমি জাস্ট মানে এই যে সিনিয়র যারা আছেন, এই যে চঞ্চল চৌধুরী বলেন বা হচ্ছে গিয়ে মোশাররফ করিম বা এই যে শিমুল মাওলা, হ্যাঁ মানে শ্যামল মাওলা, সরি শ্যামল মাওলা, বা এনারা যারা আছেন ভালো ভালো অ্যাক্টর যারা আছেন আর কি, মানে দেখছি তো ওনাদের গুলা দেখা মনে হচ্ছে আচ্ছা এগুলাতে অ্যাক্টিং মনে হয় না এবং এত প্রাণবন্ত লাগে, হ্যাঁ। সো যদি আমার ভালো হয় কিছু এটা ওনাদের ক্রেডিট, আর যদি খারাপ হয় এটাও ওনাদের ক্রেডিট। সো আমি আমারটার উপর নিতে চাই না, কারণ রোলের জন্য ডিসাইড করছে ডিরেক্টর। সিদ্দিক ভাই যেমন অগোচরার জন্য আমার ন্যাশনাল লেভেলে শুটারের রোল দিছিল, হ্যাঁ, আমি ভালো করছি না খারাপ করছি আপ টু হিম, হ্যাঁ। দেন হচ্ছে গিয়ে এই যে কাবাডিতে যে ছিনতাইকারীর রোল প্লে করছি ওইটা হচ্ছে গিয়ে আপ টু রুবায়েত ভাই, রেজা ভাই আমার হচ্ছে গিয়ে এখানে একটা ডিজাইনারের রোল ছিল, হ্যাঁ, ইন্টার্নশিপে পাগলা ডিজাইনার, ওইটা আমার ক্যারেক্টারের মতনই একটা বিষয়, হ্যাঁ। সো অনেকটাই ম্যাচ ছিল। সো কমপ্লিটলি আসলে ডিপেন্ডস অন দ্য ডিরেক্টর। আপনি আসলে নিতে চাচ্ছেন না নিজের, না আমার কোনো ক্রেডিট নাই, না ক্রেডিট নিতে চাচ্ছেন এখানে ক্রেডিট থাকা উচিত না আসলে, মানে এখানে ডিরেক্ট আমার কাছে লাগে হচ্ছে কি যে আমি তো ভাই মানে পারি না এই জিনিসটা, তো আমার নিজের কার্টুন নিজে কখনো আঁকা হয়েছে বা ইচ্ছা আছে কিনা? হ্যাঁ হ্যাঁ এটা অসংখ্যবার হয়েছে, অসংখ্যবার, এবং এটা আমার কাছে মনে হয় যে এটা আমি রিসেন্টলি রিয়েলাইজ করছি যে যখন কোনো আর্টিস্ট বা কার্টুনিস্ট বোধহয় আইডিয়া সংকটে ভোগে কিংবা থিম সংকটে ভোগে তখন তারা সেলফ পোর্ট্রেট করে আর কি, ইউজুয়ালি সেলফ পোর্ট্রেট করে। এটা কিন্তু ঠিক। আর আচ্ছা, আপনার যেমন কবি সাহিত্যিক যারা রয়েছেন তারা অনেক সময় আসলে তার কাজের মধ্যে নিজের জীবনটাকে ফুটিয়ে তোলেন। আপনার ক্ষেত্রে হয়েছে কিনা এরকমটা যে আমার নিজের জীবনটাকে আমি পোর্ট্রে করলাম বিভিন্ন ইভেন্ট, বিভিন্ন হ্যাঁ অসংখ্যবার। যেমন একবার হচ্ছে গিয়ে আমাদের সাবেক পুলিশের কমিশনার যিনি উনি একবার বলছেন হচ্ছে গিয়ে যে দেশে কোনো ছিনতাইকারী হয় না, দেশে কোনো ছিনতাই নাই। মজার বিষয় তার 2 দিন আগে আমার ছিনতাই হয়েছিল, আমার মোবাইল ছিনতাই করে নিয়ে গেছিল, তো আমি ওইখানে আমার নিজেরে পোর্ট্রে করছিলাম যে কমিশনার সাহেব বলছে যে আপনারা যারা সাংবাদিক আছেন সাংবাদিকরা ধরে আছে এবং তার পিছনে হচ্ছে গিয়ে ছিনতাইকারী আমারে মানে বুকের এখানে ছুরি ধরে রাখছে, হ্যাঁ এমন কি ঘটনা ঘটেছে? এরকমই ঘটনা ঘটছিল, হ্যাঁ। আচ্ছা, আমরা আপনার সাথে এবার একটা খেলা খেলবো, র্যাপিড ফায়ার রাউন্ড খেলবো এবং খুব দ্রুত আপনাকে উত্তর দিতে হবে 1 মিনিটের মধ্যে। কাগজ নাকি ডিজিটাল? দুইটাই ডিজিটাল। সাদা কালো নাকি রঙিন কার্টুন? সাদা কালো। সকাল নাকি রাত? কখন সবচেয়ে বেশি রাত। আইডিয়া আসে? রাতে। আর এক কথায় কার্টুন মানে কি? ভাষা। বাহ, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। এবং আমরা অনেক মজারভাবে কিন্তু আপনার কাছ থেকে সেই গল্পগুলো শুনলাম। আপনার জীবনের আসলে বলে না যে একটা মানুষের কার্টুন আমি আঁকবো, কখনো আঁকা হয়নি, কোন ব্যক্তির কার্টুন এখনো আঁকা হয়নি বা আঁকার ইচ্ছা আছে সামনে? না এরকম কোনো বিষয় আসলে নাই, বাট আমার কাছে মনে হয় যে ধরেন যেই ব্যাপারগুলো আমি চিন্তা করছিলাম বা নিয়ত করছিলাম উপরওয়ালা কোনোটাই আমার কাছ থেকে মানে আমার অপূর্ণ রাখে নাই আর কি। আমার যেমন যে ধরেন মিলিটারিতে যাওয়ার ওয়ান অফ দ্য আরেকটা রিজন ছিল হচ্ছে আমি কম বয়সে অলওয়েজ কিছু একটা করতে চাইছিলাম, হ্যাঁ মানে বয়োবৃদ্ধ হয়ে কি করছি না করছি ইচ্ছে আমার কাছে অলওয়েজ মনে হতো যে আমি কম বয়সে কিছু একটা করবো। সো আমি 30 বছরের আগেই ধরেন এই যে গ্লোবাল হ্যাপিনেস চ্যালেঞ্জের মতন যেই সিরিজটা ওইটা আমি 24 বা 25 বছর বয়সে আঁকছিলাম, হ্যাঁ। এন্ড ফোর্বস 30 আন্ডার 30 আমি
ওই 25 বছর বয়সী হয়েছিলাম, হ্যাঁ, 2019 সালে। দেন যেই কার্টুনের মানে আমার প্ল্যান মানে ইচ্ছা ছিল অলওয়েজ যে আমার কার্টুন যেটাই করি না কেন আমি লাইফে ওইটার থ্রুতে আমার দেশটা রিপ্রেজেন্ট করতে। আমার কাঁধের উপরে চাইছিলাম যে মিলিটারি র্যাঙ্ক যাতে পড়ে, কিন্তু যখন আমি ইন্টারন্যাশনালি মানে গ্লোবালি রিকগনাইজড হয়েছি তখন আমি দেখছি যে নামের পাশে সবচেয়ে বড় র্যাঙ্ক আমার পড়ে গেছিল, সেটা হচ্ছে বাংলাদেশি কার্টুনিস্ট। হ্যাঁ, সো এই যে বাংলাদেশি কার্টুনিস্ট ব্যাপারটা এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি ছিল। অ্যান্ড সবচেয়ে বড় প্রাপ্তি আমার কাছে যেটা লাগে হচ্ছে আমি আমার আম্মারে হ্যাপি দেখতে পারছি, মানে দেখতে পারি যে সে আমার উপরে অলওয়েজই বিরক্ত থাকে, বিরক্ত হয়, কিন্তু এটা যে কোনো বাচ্চার প্রতি তার মা হইতে পারে, কিন্তু আমি সেই সাথে তার তো আমি ছোটবেলায় কখনো ভালো রেজাল্ট দেখাইতে পারিনি, দিতে পারিনি, হ্যাঁ, না কখনো ফার্স্ট হয়েছি, না জিপিএ 5 পেয়েছি, না কোনো কিছুই হইতে পারিনি। সো সে যখন প্রাউডলি বা তার ছোট ছেলের ব্যাপারে যখন তার সার্কেলে বলে, আমার কাছে এটা তারে আমি ভুলভাল বললেও আমি তারে শুধরাই না আর কি। হ্যাঁ, সো আমার আব্বা যেমন যখন হার্টের ইয়া ছিল, আমি আমার আম্মু আব্বুর কখনো কোনো ছবি আঁকি নাই। হ্যাঁ, আমার আব্বুর ওই সময় একটা খুবই বেদনাদায়ক একটা ছবি আমি আঁকছিলাম, যে সে বিছানায় শুয়ে আছে, সাইড হয়ে শুয়ে আছে। আমার আব্বা এখনো বেঁচে আছেন, বেশ তাগড়া অবস্থায় আছেন মাশাআল্লাহ, আম্মাও বেঁচে আছেন, তাগড়া অবস্থায় আছেন। তো আমি আমার আব্বার ওই ছবি আঁকার পরে আমার খুবই মন খারাপ হয়েছিল যে এরকম একটা ছবি আঁকলাম, আব্বার তো মানে আরো অনেক রকমের ছবি হয়তো আঁকতে পারতাম, কিন্তু ওই যে ওই মোমেন্টে আর্টিস্ট আমার মন বলছে আচ্ছা এটাই আঁকি। হ্যাঁ, স্যাড মোমেন্টটাই কেমন জানি আঁকছি, বাট সো আপনি বললেন না যে কার্টুন আসলে ভাষা, তখন আপনার ভাষাটাই আসলে ভাষাটা ওই জায়গাতেই ছিল আসলে। হ্যাঁ, আমার ইচ্ছা ছিল দেশের জন্য করার, এবং আমি এখন মানে যখন থেকে আঁকাআঁকি করতেছি বা তার আগের থেকেই হয়তো বা মানে আমি কখনো তখন থেকে চুপ কাজ থাকার করছেন এবং এখনো করে যাওয়ার করবেন। চেষ্টায় আছি আর কি। হ্যাঁ, মানে চেষ্টাটা চলমান আছে, এবং যতদিন আমার নিয়ত সই থাকবে আল্লাহ আমার রাইট ট্র্যাকে রাখবে। অনেক ধন্যবাদ মোর্শেদ মিশু, আপনার সাথে কথা বললে অনেক ভালো লাগলো। আমাদের আয়োজনে আপনাকে পেয়ে আমরাও খুব আনন্দিত। আপনার কেমন লাগলো? ভালো লাগছে, আমার ডেফিনেটলি ভালো লাগছে। অনেক ধন্যবাদ। সবাইকে ঈদ মোবারক এবং সবাইকে ঈদ ঈদ মোবারক। মোবারক। আসলে কার্টুন শুধু হাসির জন্য নয়, এটি সমাজকে দেখার আরেকটা চোখ। সেই চোখ দিয়ে আমাদের চারপাশকে নতুনভাবে দেখানোর জন্য ধন্যবাদ